নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ছুটি নাকচ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ছুটি নাকচ। চোখের সামনে দিয়ে সাঁ করে একটা গাড়ি বেরিয়ে গেল। একটা, দুটো, তিনটে, চারটে। হাঁ করে তাকিয়ে দেখে মালতী। যেন এরকম স্বর্গীয় দৃশ্য জীবনে দেখেনি। পুরো 3টে বছর দেখেনি মালতী রাস্তা, গাড়ি, পথ চলতি মানুষ। ভাবতে গিয়ে বিশ্বাস হচ্ছে না। 3টে বছর মালতী তার জানা পৃথিবীর বাইরে একটা অদ্ভুত পৃথিবীতে কাটিয়েছে। আর এখন আরও অবাক লাগছে, আবার সেই পুরনো পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, নিজের গায়ে চিমটি কেটে দেখে নিল মালতী ঘটনাটা সত্যি না স্বপ্ন। কাল রাত্রিরেই সেই পাজিটা, মালতী জানে না তাকে কি বলে চিহ্নিত করতে হয়, সর্দার না কর্তা, কে জানে। জানতে ইচ্ছেও হয়নি কোনোদিন। মনে মনে তাকে মালতী পাজিটাই বলে। তা সে কাল রাত্রিরেই খ্যাঁকিয়ে হেসে বললে, কাল সকালে তো তোর ছুটি হয়ে যাবে রে মালতী। ছুটি হয়ে যাবে? মালতী এই গারদ থেকে ছাড়া পাবে? বিশ্বাস হয়নি। সারা রাত ভয়ানক একটা যন্ত্রণার মতো চিন্তায় জেগে কাটিয়েছে। ঘুমোতে পারেনি। বারে বারে ভেবেছে পাজিটা তাকে খেপিয়ে মজা দেখতে অমন একটা সুখবর দেয়নি তো মিছিমিছি করে। কাল সকালে মালতী যখন জিজ্ঞাসা করবে কই ছুটি হলো, তখন সেই শেয়াল হাসিটা হাসবে। কিন্তু আজ সকালে সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কে কোথা থেকে বিশ্রী একটা কর্কশ স্বরে বলে উঠল, মালতী দাসী ছুটি। তারপর কার সঙ্গে কিভাবে জেলখানার মধ্যে থেকে বার হয়ে জেল গেটের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো নিজেই বুঝে উঠতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো চলে এলো। আসার আগে কয়েকটা চেনা মুখ দেখতে পেল। তাদের মুখে হতাশা, আবার হয়তো হিংসেও। কিছু একটা বলে উঠল দু একজন, কিন্তু মালতী ঠিক বুঝতে পারল না। নিজেও কিছু বলতে গেল, কিন্তু তাও বলা হলো না। সঙ্গে পাহারাদারটা গরু তাড়ানোর মতো হ্যাট করে ঠেলে বার করে নিয়ে এলো। ছুটি হয়ে গেছে, ছাড়ান পেয়ে গেছে। তবু একতারের যতক্ষণ থাকতে হবে এরা খানিকটা দুর্ব্যবহার করে নেবেই। সেই 3 বছর আগে মালতী যখন শুনেছিল তার জেল হয়ে গেল, মনে করেছিল জেলখানায় ঢুকেই গলায় দড়ি দেবে। মেয়ে ছেলে হয়ে জেল, কি লজ্জা। তাদের বস্তিতে কোনো মেয়েটার কপালে এমন ঘটেছে? মোটামুটি বস্তিটা গেরস্থ বাস্তি, মেয়ে পুরুষ সবাই খেটে খায়, ছেলে পুলে নিয়ে সংসার করে। হয়তো সব ক্ষেত্রে পুরুষগুলো খেটে খায় না, অথবা খেটে যা রোজগার করে তাতে মদ তাড়ি খায় এবং পরিবারের রোজগারে ভাতটা খায়। তবে খাটেও অনেকে। মেয়েগুলো সবাই খেটে খায়। 7-8 বছর বয়স থেকে মায়েদের সঙ্গে বাবুদের বাড়ি কাজ করতে যায়। ছোট ছেলেগুলো খাটতে বেরোয়, তবে রাতে ফিরে এসে একটা ডেরায় ঢুকে পড়ে ঘুমায়। একখানা মাত্রই ঘরে সম্বল, তবু তার মধ্যেই জন্ম মৃত্যু, মিলন বিরহ এবং কলহ কোদলের লীলা চলে নিজ নিয়মে। আর তার মধ্যেই একটা সংসার ভাব থাকে। এই জন্যেই পঞ্চাননতলার এই বস্তিটাকে গেরস্থ বস্তি বলা হয়। এদের মধ্যে যেসব যুগল জীবনের প্রবাহ, তাদের মধ্যে তাদের সম্পর্কের বৈধতা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে না। ও নিয়ে মাথা ঘামাতে আসবার সময় নেই কারোর। অতএব বলা যায়, আজকের আমাদের দেশের শিক্ষিত নারী সমাজের মধ্যে নারী মুক্তির পরিপ্রেক্ষিতে বিবাহ বন্ধনের ফাঁস থেকে মুক্ত হয়ে যে
লিভ টুগেদারের প্রথার প্রবর্তনের দাবিতে আধুনিক পত্রপত্রিকা সোচ্চার, এরা সেই প্রথার বিশ্বাসী বহু আগে থেকেই। নিরক্ষর এবং নারী মুক্তি শব্দটা সম্পর্কে ওয়াকিবহল না হলেও এদের কাছে বর্তমানটাই সত্য। কিন্তু মালতী এমন নয়। মালতী তার অমূল্য রীতিমতো বিবাহিত সম্পত্তি। জেলা হাওড়ার সজনেপোতার অনন্ত গড়াইয়ের ছেলে অমূল্য গড়াইয়ের সঙ্গে পাশের গ্রাম চণ্ডীখোলা কেতু দাসের মেয়ে মালতী দাসের বিবাহকালে নাপিত, পুরুত, শঙ্খধ্বনি, কলাতলা, ছাতনাতলা সব কিছুই হয়েছিল। অথচ সেই মালতীরই এমন কপাল, মেয়ে ছেলে হয়ে জেল হলো। কি লজ্জা, কি ঘেন্না! সরকারি জেলখানায় মেয়ে কয়েদির অভাব নেই, কিন্তু এতটা জানা ছিল না মালতীর। তাই যখন হুকুমটা শুনতে পেল তখন তার মনে হয়েছিল ভূভারতে এমন ঘটনা বুঝি এই একটাই ঘটনা। অতএব গারদের মধ্যে ঢুকেই গলায় দড়ি। দড়ি না জোটে পরনের শাড়িখানা তো আছে, ওর ফাঁসেও কাজ হয়। কিন্তু ফিমেল ওয়ার্ডে ঢুকে এসে তাজ্জব বনে গিয়েছিল মালতী। এত মেয়ে ছেলে জেলে ভর্তি, বুড়ি থেকে যুবতী, গাদা গাদা মেয়ে। দেখে শুনে শাড়ি দড়ি ওগুলো আর তেমন ঠেলা মারল না মালতীকে। ভাবলো তারা কি, দেখাই যাক। শাড়ি তো হাতে রইলই। আর সেই দেখাটা দেখতে দেখতে দিনরাত মাসগুলো পার হতে হতে 3টে বছরও কেটে গেল। অবশ্য ঝরঝরিয়ে কেটে যায় না, প্রতিক্ষণ কাটতে কাটতে কাটা। তবু কাটল। জেল গেটের বাইরে এসে মালতী উদ্ভ্রান্ত হয়ে চারদিক তাকালো। কোথায় সে চিরপরিচিত মুখটা? খাঁড়া নাক, চওড়া কপাল, পেটানো শরীর, ঢ্যাঙা গড়ন, তামাটের রং। মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে না? মালতী যে আজ ছাড়া পাবে সে খবর তার জানা নেই। অবশ্যই ইদানিং আর অনেকদিন আসেনি অমূল্য। যা এসেছিল গোড়ায় গোড়ায় তা বলতো, আসতে যেতে অনেক সময় যায়, কাজের ক্ষতি হয়, পয়সাও তো কম খরচ হয় না। মালতী নিজেই বলেছিল তো নিত্য আসার কাজ নাই, একেবারে সেই ছাড়ার দিনটাতেই চলে এসো। ফেরার কালে দুজনায় মা কালীকে স্থানে পুজো দিয়ে ঘরে ফিরব। কিন্তু কোথায় অমূল্য? ও কি তাহলে তারিখটা জানেনি? বড় ভ্যাবাচাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী। জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুটুলি ধরিয়ে দিয়েছে বেরোনোর সময়। এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি। জেলখানায় তোকবার সময় তার সঙ্গে যা ছিল, কি বা ছিল, তখন ভব্যযুক্ত হয়ে এতে গায়ে একখানা চাদর দিয়েছিল আর অমূল্য একখানা নতুন গামছা সঙ্গে দিয়ে দিয়েছিল। আর ছিল হাতে পরা একগাছা প্লাস্টিকের চুড়ি। এগুলো সে কেন খুলে রাখতে হয়েছিল জানে না মালতী। তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে। অমূল্য এলো না, অনেকদিন আসেইনি। শরীর গতিক ভালো আছে তো? ছেলেটাই বা কেমন থাকলো? 3 বছরের ছেলেটা এতদিনে শেটের 6 বছরের হবার কথা। ছেলেটাকে একবারও আনেনি অমূল্য। মালতী যখন লোহার গারদে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল, গোপালটারে একবার আনলে নাই? অমূল্য উদাসভাবে বলেছিল, ওরে বলি নাই, বলেছি তোর মা বাপ ঘর গেছে। অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে? বলেছে সবাই ফিস ফিস গুজগাজ করে, আবার বলেও নিয়েছে। আমি গোপালকে বুঝিয়েছি তোর মা বাপ ঘর গেছে, বাপের ব্যামো। কিন্তু বাপের ব্যামো কতদিন থাকে? আর যদি সেই ব্যামো থেকে মুক্তি হয় তখনও মাকে বাপঘর থাকতে হয় কেন? এ গোপাল তার বাপকে করেছিল কিনা সে খবর পায়নি মালতী। মুখ্য আর অভাগাদের ধৈর্য বেশি। তারা আপনজন বিদেশে গেলে 2-6 মাসের লোক মুখে একটা বার্তা পেলেও নিশ্চিন্তে থাকে। জানে সেই যথেষ্ট ভাগ্যবানদের মতো সাগর পাড়ে যাওয়া আপনজনদের সঙ্গে তড়িঘড়ি যোগাযোগের কথা ভাবতে পারে না। মালতী
মনিব বাড়িতে দেখে শুনে হাঁ হয়ে যেত। মনিব কিন্নি টেলিফোন তুলে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো। তারপরে বলতো, ছোট বোনের সঙ্গে কথা কইছিলাম। কিন্তু কোথায় রে ছোট বোন? কখনো তো দেখি নাই। হুমা, দেখবে কোথা থেকে? সে তো বিলেতে থাকে। বিলেতে বলতো? মুখ্যদের বোঝাতে সাগর পাড়ের সকল দেশকে বিলেত বলতে হয়, ওটাই ওরা বোঝে। তা ভাগ্যমন্তদের তো আবেগ, ভালোবাসা, মন কেমন সবই বেশি বেশি। বিলেতে ছোট বোনকে ডেকে যখন তখন কথা না কয়ে থাকতে পারে না। মালতীদের কথা আলাদা। মালতীদের অপেক্ষার শিক্ষা আছে। মালতী তাই দিন গুনেছে, আর ভেবেছে গিয়ে গোপালটারে কত টিপ ডাগর দেখব কে জানে। তেমন কি আর হয়েছে? কে যত্ন আত্তি করেছে? অমূল্যর হাতেই তো হাঁড়ির ভার পড়েছে কি, বা রেঁধেছে কি, বা খেয়েছে বাপ বেটায়। তার রং মিস্ত্রির কাজটাও তো বজায় রাখতে হয়েছে। মালতী মনিব বাড়ি মাস মাস 80 টাকা করে পেত, প্লাস দুবেলা বাড়ির চা রুটিটা বাঁচত, সেটা তো গেছে। মনিব কিন্নির সুখ্যাতিতে শতমুখ হতে মালতী বস্তির সবাইকে ডেকে ডেকে গল্প করত। মনিব গিন্নির বাদন্যতায় মালতী কত রং বেরঙের ভালো ভালো শাড়ি পরেছে, আট পুরনো হলেই দিয়ে দিত। মালতী বলতো, ওরা তো আমাদের মতন বাঙালি না, বুড়ি গিন্নিও রংচঙা কাপড় পরে। বাঙালি নয় বটে, তবে কথাবার্তা আমাদের সঙ্গে আমাদের মতনই কয়। বরাবর এইখানেই তো, অমন মানুষ হয় না। কিন্তু এখন মালতী দুবেলা সেই মনিব গিন্নিকে সাপ ছাপান্তর না করে জলগ্রহণ করে না। মালতীর জীবনটা ধ্বংস হলো তো তারই জন্যেই। অবশ্য মিথ্যে কথা বলবো না, মালতীরও লোভ হয়েছিল, কিন্তু এও বলতে হবে তার থেকেও বেশি হয়েছিল মায়া আর সমীহার। অমন মান্যিমান্য মানুষটা মালতী হেন তুচ্ছ মানুষটার হাত ধরে কাকুতি মিনতি করছে, চোখের জল ফেলছে, এই দৃশ্য তাকে বিচলিত করেছিল। না, কোনো দিকে কোথাও অমূল্য ছায়া নেই। আস্তে আস্তে একলা একলা এগোয় মালতী। তাদের বাড়ির দিকের বাঁশের রাস্তাটায় কোন দিকে? অনেকদিন পথে পা দেয়নি। এই সকালের আলোতেও কেমন গা ছমছম করছে। হঠাৎ একটা লোকের ছায়া পড়ল সামনের ছায়ায়। কে? অমূল্য আসছে নাকি? লোকটাকে দেখে যেন তার তেমন সন্দেহ আসছে না। শাস্ত্রবাক্যের প্রভাব কিনা কে জানে। মালতী আসতে বলল, সে অনেক কথা, একের পরে আর এক দণ্ড। তো কেসটা ছেলে চুরি। ছেলে চুরি? সে তো দুদিনের বাচ্চা, হাসপাতাল থেকে বার করে নিয়ে এসে। হঠাৎ যেন মালতীর প্রাণের ভেতরটা উথলে উঠল। নিজের কয়েদের ইতিহাস জেলখানায় 2-4টে মেয়ে কয়েদির কাছে করেছে বটে, তবে তারা তেমন বিশ্বাস করেছে বলে মনে হয়নি। এই লোকটা মনে হচ্ছে বিশ্বাস করবে। ভিতরের আবেগ, দুঃখ, জ্বালা হঠাৎ হুমড়িয়ে বেরিয়ে আসতে চাইল, আর অদ্ভুত একটা কাহিনী শোনালো। অথবা অদ্ভুত নয়, ইহ সংসারে এমন আকছার হয়। পঞ্চানন্তরার মালতীর সেটা জানা ছিল না। মালতী কাজ করতে এক মস্ত বড় লোকের বাড়ি। কর্তার বড় বাজারে গদি আছে, গাড়ি আছে 2খানা, কিন্তু নেই একটা জিনিস, তার নাম হচ্ছে শান্তি। দুটো ছেলে তার বাপের বিজনেস না দেখে বেশি লেখাপড়া শিখে পরের তরে চাকুরি করাই ভালো মনে করে। একজন দিল্লি আর একজন বোম্বাই গিয়ে বসে আছে বউ ছেলেপুলে নিয়ে। তো একটা মাত্র মেয়ে, সেও দূরে, বিকানিরে তার শ্বশুরের মতো ব্যস্তা। কিন্তু মেয়েটার বছর 6-7 বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি। মেয়ের চিঠিতে জানতে পারছে এই জন্য মেয়েটার শ্বশুরবাড়িতে গঞ্জনার শেষ নেই। স্বামী শুদ্ধ অনাদর অবহেলা করছে এবং শাশুড়ি শাসাচ্ছে আর একটা বছর দেখবে, তারপর ছেলের আবার বিয়ে দেবে। ছেলে মেয়ে না হলে ডিভোর্স দেওয়া আইনে আছে। এই রকম চলছিল।
আর মেয়ে ভয়ে কাঁটা হচ্ছিল। তো ভগবানের দয়ায় এতদিন পর তার সন্তান সম্ভাবনা দেখা দিয়েছে। শরীর খুব খারাপ। শাশুড়ি বৌমাকে বাপের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং শাসিয়েছিল, মেয়ে কোলে করে ফেরা চলবে না, ছেলে চাই, বংশের বংশধর। এত সম্পত্তির মালিকটা কে হবে যদি বউ ফেলিওর হয়? কিন্তু ভাগ্যের নির্লজ্জ পরিহাস, সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হলো, কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখন আত্মহত্যা করে বসতো যদি উঠে বসার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছে বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজনি এই মালতীর কাছে কেঁদে পড়লেন। যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার একছড়া 10 ভরির পাকা সোনার হার করে দিয়েছিলেন এবং বলেছিলেন, যেখানে যত ঘুষ লাগে তা দেবেন। তোদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, বা হাসপাতালের আয়ার সঙ্গে আঁতাত করে, অথবা জমাদারনিদের ঘুষ খাইয়ে। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন। আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে, অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই যাচ্ছে। আর যদি বা টিকছে তো ওইসব দিন দুঃখিনীর ঘরের বাচ্চারা কুকুর বিড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি ওই আস্তাকুর থেকে তুলে এনে রাজসিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? সেই ঘরানার মহিলার পা ছুতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের। তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যে কাকপক্ষীতেও টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী জনসমাজ কাউকে টের পেতে দেয়নি, শুধু জানিয়েছিল স্বামীকে। বলেছিল, ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি। তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি এবং এই রাজমিস্ত্রির কাজ আর এই পঞ্চানন্তরার বস্তি ছেড়ে দিয়ে দেশের ঘরে গিয়ে আগের মতন দোকান দিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ ঘর আছে নাকি? এই প্রশ্নের উত্তর অন্য কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিড়ে, মুরকি, খই, বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগেই সেই আকালের বছরে অন্ন অন্ন করে হাহাকার। কোথাও চিড়ে, মুড়ি, খই, মুরকি, তার উপর আবার অভাবের সময় যা হয়, ভাইয়ে ভাইয়ে জমির ধান চালের ভাগ নিয়ে বচসা। আর এদিকে যায় যায় কোদল। ধুত্তরি, রোজ রোজ এই অশান্তি। এর থেকে শহরে গিয়ে 2টি মান্নির হাতে পেয়ে খেতে জীবন কাটাবো বলে বউকে নিয়ে চলে এসেছিল অমূল্য। তখনও গোপাল জন্মায়নি, তাই চলে এসেছিল তুই মনীষী। তা চলছিল তো ভালোই, যদিও অমূল্য মাঝে মাঝে বলতো, দূর, এই বস্তির কিচকিচানি আর ভালো লাগে না। তবে রঙের কাজটা ভালোই শিখে নিয়েছিল। হঠাৎ ওই মনিব গিন্নির রূপ ধরে কালো গ্রহ এসে আশ্রয় পড়ল মালতীর জীবনে। মনিব গিন্নির দেওয়া 1000 টাকার অর্ধেকটা অমূল্যর কাছে রেখে বাকি অর্ধেকটা দিয়েই কাজ ম্যানেজ করে ফেলেছিল মালতী, সাঁতরাগাছির এক নেহাত দিনহীন হাসপাতাল থেকে, জমাদারনির মাধ্যমে। তো সে পরমানন্দে টাকা আঁচলে বেঁধে নিয়ে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, এতে মালতীর অধম্য নেই। ওই যে আদবুড়ি মেয়ে ছেলেটা, কুলি বস্তির বাসিন্দে, 5-7টা ছেলেমেয়ের মা, ওটা তো নেই ঘরেই, তো খাই বেশি, তাই আবার এসেছে হাসপাতালে ছানা পাড়াতে। বছরে বছরে একবার করে আসে, কিন্তু ছানা পাড়ে যেন বেড়াল ছানা, ফুটফুটে নাদুস নুদুস। তারপর সেগুলো হাড় চামড়া সার হয়ে আধুলঙ্গ মূর্তিতে পথে পথে ঘুরে বেড়ায়। নিয়ে যায় এবারেরটাকে, কুকুর নিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। তো হয়ে গিয়েছিল সবটাই। ন্যাকড়া মোড়া দিন দুয়ের বাচ্চাটাকে নিয়ে রিকশায় উঠেও ছিল মালতী সন্ধ্যে সন্ধ্যে সময়। রিকশাওয়ালার কাছে নিজের বাচ্চা বলে চালিয়ে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বোধহয় ওই জমাদারনিদের মধ্যে কারোর সঙ্গে বখরার ভাগ নিয়ে বচসা হওয়ায় সে ফাঁস করে দিল। মনির বাড়ির কাজ বরাবর এসে ধরা পড়ে গেল মালতী। কিন্তু মালতী
মন্ত্রগুপ্তির শপথটি পালন করেছিল। বলেছিল নিজেরই লোভ হয়েছিল, স্বীকারোক্তির পর আর তাকে কেউ ছাড়ে? মালতীর দণ্ডাদেশ হয়ে গেল। এই রকম সব ছোটোখাটো আসামি নিয়ে জেল ভরতে পারলেও জেলখানা একটা মান মর্যাদা বজায় থাকে। আরও এক প্রস্তুত চা নেওয়া হয়েছিল। তারপর উঠে পড়া মালতী চলতে চলতে বলল, কথাগুলো তবু একজনের কাছে বলতে পেরে মনটা একটু হালকা হলো। তো নিজের কথাই সাতকাহন। তোমার বৃত্তান্ত কিছু জানা হলো নাই? আমার আবার চেত্তান্ত? জেল আমার জল ভাত। হ্যাঁ, আরও হয়েছে? তবে আমার কি, ভাড়াটে গুন্ডা। কোনোখানে জমি নিয়ে লাঠিবাজি করতে দরকার পড়লেই এই নিকুঞ্জর ডাক পড়ে। তো এবার ভুলক্রমে একটা বড় পার্টির লোকের মাথা ফাটিয়ে মোড়ে কয়দাটা হয়ে গেল। কেউ ছাড়িয়ে নেবার চেষ্টাই করলো না। মালতী অবাক হয়ে দেখল লোকটা কত সহজে দোষ কবুল করলো। নাম তাহলে নিকুঞ্জ। দেশঘর কোথায়? দূর, দেশও নাই ঘরও নাই। আহা, কোথাও তো একদিন জন্মেছিলে, মা বাপও ছিল না। ওসব কিছু দেখি নাই, নিজেকে ভুঁইফোড় বলেই জানি। নাও চলো চলো, কোথায় তোমার ৫৫ তলার নন্দীবাবুর বস্তি? কিন্তু কোথায় সেই পরম ধাম? মালতীর চোখের ওপর যার ছবিখানি জলজল করে জ্বলছে। সেদিন ঘর থেকে বেরিয়ে আসার আগে বেড়ার গায়ে নিজের যে ফুলছাপ ব্লাউজটা আর গোপালের নীলরঙা হাফ প্যান্টটা মেলে দিয়ে এসেছিল, সেটাও বুঝি দেখতে পাবে এই ব্যগ্রতা নিয়ে বাস থেকে নেমে হনহনিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু কোথায় কি? রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এলো নাকি মালতী? নিকুঞ্জ বলল, তোমার বোধহয় বিস্মরণ হয়ে গেছে, অন্যদিকে হবে। বিস্মরণ বললেই হলো। এই তো এই স্কুল বাড়ি, তার যদুর মুদিখানার দোকান। তারপর 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 আর কি উঁচু উঁচু বাড়ি, নতুন রং করা জানলা দরজা, বারান্দায় রঙিন শাড়ি ঝুলছে, জানলায় জানলায় পর্দা। এইসব দরজা জানলার রং করেছে কে? মালতী দিশেহারা হয়ে ঊর্ধ্বমুখে সেখানে পাক খেতে থাকে। নিকুঞ্জই দোকানি পশারিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে এলো খবরটা। নন্দীবাবুরা বস্তি উঠিয়ে জমি বিক্রি করে চলে গেছে। সেখানে এসব ফ্ল্যাট বাড়ি উঠেছে। আর বস্তিতে যারা ছিল তাদের সন্ধান কে রাখতে গেছে? কাউকে কিছু বলে যায় নাই। কে কার জামাই বোনাই, কে কার বাড়ি ধারে। মালতী রাস্তার মাঝখানেই চেঁচিয়ে উঠে বলল, এত গুলান গেরস্ত ছানাপোনা নিয়ে উচ্ছেদ হয়ে গেল, কেউ একবারও কারোর ঠিকানা জানতে চাইল না? এমন পাষাণ পাড়া, মায়া নাই, হৃদয় নাই। যাদের কানে গেল তারা পাগলি ভেবে ফ্যাঁকিয়ে হেসে চলে গেল। এখন কি করবে? নিকুঞ্জ পথের ধারে একটা পুরনো বটগাছের গুড়ির ওপর বসে বিড়ি ধরিয়ে বলল, তোমার নন্দীবাবুর বস্তি তো ভূতে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে একটা পরীর রাজ্য বসিয়ে দিয়েছেন। এখন? মালতী এখন হঠাৎ দাগ ছেড়ে কেঁদে উঠল। ওরে গোপাল রে, তোরে কে কমনে কোথায় নিয়ে গেল রে? নিকুঞ্জ নীরবে বসে বসে বিড়ি শেষ করতে লাগলো। কোনো সান্ত্বনা বাক্যও উচ্চারণ করল না। একসময় নিজেই থামল মালতী। তারপর বলল, তবে আর জীবন ধারণে কাজ কি? যাই মা গঙ্গার কোলে চুড়োই গে। শেষমেশ তুমি আমারে গঙ্গার ধারটা দেখিয়ে দাও, তারপর তোমার ছুটি। নিকুঞ্জ বলল, তো চলো, আমারও মনটা ঝাঁঝা করছে, একটু ডুব নিয়ে নিয়ে গে। তার ডুব দিয়ে কি শুধু নিকুঞ্জই উঠল? মালতী উঠল না? তা অবশ্য হলো না। নিকুঞ্জ বলল, এক যাত্রায় কি পৃথক ফল হয়? ডুবটা সেরে দুজনেই এই পেটে বসে ভিজে জামা কাপড় গায়ে শুকিয়ে নিয়ে খোঁজ নিয়ে দেখি কাছে পিঠে কোথাও ভাতের হোটেল আছে কিনা। পয়সা আছে কত? হয়ে যাবে। তো আমার কাছে যা আছে নাও, 2.5 টাকা দিয়েছে দেখছি। নিকুঞ্জ হাসল। বাকি 2.5 মেরে দিয়েছে আর কি। ভাত জুটল, ডাল ভাত আর একটা ঘ্যাঁট, তাই অমৃত। একটা করে পানও খাওয়া হলো।
মালতী কি যেন একটা কারখানার শেডের ধারে পা ছড়িয়ে বসে পড়ন্ত বেলায় আকাশের দিকে তাকিয়ে বলল, এখন তো যা হোক হলো, এইবার রাত হলে কোথায় আচ্ছয়? জেলখানার মধ্যে তো তবু এ ভাবনা ছিল না। নিকুঞ্জ সেই কালো কুচকুচে মুখে সাদা দাঁত বিকশিত করে হেসে উঠে বলল, যাবে না কি আবার? বলো তো, চলো হাজতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, আমার অনেক দোষ স্যাঙাত আছে। মালতী বলল, গলায় দড়ি? তারপর মালতী এক আকাশ ছোঁয়ার আবদার করে বসল, এই দিনভর তোমায় নিয়ে অনেক নাটা ঝামটা খেলে, চেনা না জানা নয়, আপনজনের অধিক করলে, তো শেষমেশ আমার একটা ঠাঁই পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। কোনখানে? কোনখানে আর? সেই জেলা হাওড়া, গ্রাম সজনেপোতা, ঈশ্বর অনন্ত গড়াইয়ের বাড়ি, ওই একটা ঠিকানাই তো মুখস্থ মালতীর। আঁচলে চোখ মুছে বলল মালতী, মন নিচ্ছে বস্তি উচ্ছেদের জ্বালায় ছেলেটাকে নিয়ে সেখানেই গেছে মানুষটা, তবু তো সেখানে খুড়িটা জেঠিটা রয়েছে, ছেলেটাকে দেখবেই হেলায় ছেদ দেয়। তো এখান থেকে দূরে তো হয় না, ওই হাওড়া গুমটি থেকে বাস ছাড়ে, বাস গাড়ির গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনেপোতা, বাকুলি। জানি জানি, ওসব জায়গা আমার খুব চেনা আছে। হ্যাঁ, তাই বুঝি? তবে তো ভগবান মুখ তুলে চেয়েছেন, সেখানে আমায় একটুকু পৌঁছে দাও। বুঝি তোমার ওপর খুব জুলুম হচ্ছে, কিন্তু আমার একটা ব্যবস্থা না করে তো তোমার ছুটি নাই। অমূল্য গরিবারের পরিবার মালতী গড়াইয়ের একটা ব্যবস্থা না করে ভাড়া খাটা গুন্ডা নিকুঞ্জ দাসের ছুটি নাই কেন? এই প্রশ্ন মাথায় আসে না মালতী। নিকুঞ্জ বলল, জুলুমের কথা হচ্ছে না, তবে তোমার সজনেপোতার গড়াই বাড়ি যদি নন্দীপুরের বস্তির মতো উবে গিয়ে বসে থাকে, সেই ভাবনা। মালতী আশ্বাসের গলায় বলে, গায়ে ঘরে অমন শহর বাজারের মতো দুমদাম চেহারা পাল্টায় না, 20-50 বছর একইভাবে থাকে। তবে আর কি করা, রাতটুকু এই বন্ধ কারখানার মোড়ের ধারে পাশে একইভাবে বসে থেকে ভোরবেলায় বাস ধরা, যে বাসের গায়ে লেখা থাকে চণ্ডীতলা, সজনেপোতা, বাকুলি। তা মুখ্য হলেও একটা বিষয় বোধবুদ্ধি আছে বই কি মালতী, গ্রামগঞ্জের চেহারা যে 20-50 বছর প্রায় একইভাবে থাকে, সেটা খুব ভুল নয়। বাইরের দিকে যদি বা এদিক ওদিক হচ্ছে, ভেতরের দিকটা একই রকম রয়ে যায়। বাস থামবার মুখোমুখি মালতী প্রায় চেঁচিয়ে ওঠে, দেখো দেখো, আমি বলি নাই একরকম ভাব থাকে। ওই তো সেতলতলা পার হয়ে গেলে ওই তো বুড়ো শিবের থান, ওই তো সেই হেলে পড়া বটগাছটা। নামার জায়গায় কিন্তু ভিড় কিছুটা কোলাহল, চায়ের দোকানের সামনে মাটির ভাঁড় তৎপর। নিকুঞ্জ বলল, এবার পথ চেনার ভার তোমার, চিনে যেতে পারবে? মালতী সভয়ে বলল, তুমি আমায় এখান থেকে ছেড়ে দিয়ে ফিরে যাবে? না, তা যাব নাই, এখানেই আছি ফেরত বাস পর্যন্ত। গাঁয়ের বউ এতদিন বাদে একটা পরপুরুষের সঙ্গে ফিরলে একটা লোকে ভালো চোখে দেখবে না। ঠিক, কথাটার যৌক্তিকতা আছে। মালতী দু পা এগিয়ে বলল, তুমি নয় ততক্ষণ দোকানের ধারে গিয়ে একটু চাটা খেয়ে নাও, সে আমি বুঝবো। 1-2 ঘন্টা বাদে ফেরত বাস ছাড়বে, তুমি ততক্ষণে যদি ফিরে না আসো, বুঝবো তোমার শ্বশুরের ভিটেতে উপে যায়নি। তবু মালতী একটু দাঁড়ায়। কি হলো, পথ মনে পড়ছে না? না না, সে খুব মনে পড়ছে। বলছি, তাহলে তো তোমার সঙ্গে আর দেখা হবে নাই। নিকুঞ্জ বিড়িতে আগুন ধরাতে ধরাতে বলল, আর দেখা হওয়ার কাজ কি, একদিনের বন্ধু তো না। মালতী তথাপি ইতস্তত করে বলে, তা বটে, তবে তুমি আমার একটা উপকার করলে আর বাড়ির দৌড় থেকে এমনি মুখে ফিরে যাবে? যতই হোক গেরস্ত বাড়ি। নিকুঞ্জ কাষ্ঠকঠির মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে বেশ স্বাচ্ছন্দ্য গলায় বলে, বেশ তো, গিয়ে যদি তেমন জুত বরাত দেখো, জলপানের রেকাব সাজিয়ে কাউকে দিয়ে ডাকিয়ে পাঠিও, এইখানেই তো রইলাম। সে তোমায় চিনবে? ভাবতে হবে না, আমিই চিনে নেব।
বলে একটা খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে নিশ্চিন্তভাবে ধোয়া ছাড়তে থাকে। কিন্তু শ্বশুরের ভিটেটা উবে গেছে কিনা সেটা দেখবার জন্য কি মালতীকে ভিটে বরাবর যেতে হলো? হঠাৎ সামনেই শ্বশুর বংশের বংশধর। মালতীকে দেখে প্রায় ছিটকে উঠে বলল, কে? মালতী এ প্রশ্নের উত্তর না দিয়ে বিগলিত গলায় বলল, যা মন নিয়েছিলে তাই। ঠিক বুঝেছি, নন্দীবাবুর বস্তি উচ্ছেদে ছেলে নিয়ে এখানেই এসেছ। বলে কিনা গড়েই বাড়ি উপে যায় নাই তো? কাল ছাড়া পেলাম। অমূল্য গড়াইয়ের মুখটা কঠোর কঠিন হয়ে ওঠে। দাঁতে পেশা চাপা গলায় বলে, কাল ছুটি হয়ে গেল তাই আজই ছুটতে ছুটতে এখানে এসে ধাওয়া করা হলো। আচ্ছা আস্পর্ধা তো, কয়েদ খাটা মেয়ে ছেলে, গড়াই বাড়ি ঢুকতে এসেছো? মালতী কেমন ফ্যালকা মুখে হয়ে তাকায়। লোকটা অমূল্যই তো। আসতে বলে, তো আর কোথায় যাব? কেন, জমের বাড়ি ছিল না? জমের বাড়ি গলায় দড়ি দিতে পারোনি? যাও যাও, খবরদার আর এগোতে চেষ্টা করবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরও চাপা গলায় হিসিয়ে উঠে অমূল্য। না তো কি, ঘানি ঘুরিয়ে আসা চোরটা পরিবারকে মাথায় করে ঘরে নিয়ে যাব? যাও যাও। আসলে ভয়ানক অস্বস্তি পাচ্ছে কেউ দেখে ফেললে। লোক জানাজানি হবার আগে ঠেলে পার করে দিতে পারলে বাঁচা যায়। অন্য সময় এখানে তেমন লোক চলাচল নেই, কিন্তু এই সময় যথেষ্ট আছে। বাস থেকে লোকে নামে, এখান থেকে কড়েয়া আনাজপাতি শাকসবজি ঝাঁকা নিয়ে কলকাতা মুখো ট্রাকে তুলে দিয়ে যায়। মালতী যতক্ষণ দাঁড়িয়ে থাকবে বিছে কামড়াবে অমূল্যকে। মালতী কেঁদে ফেলে বলে, চুরি চোরটামি আমি নিজের জন্য করি নাই, তোমার জন্যই করেছিলুম। তা বেশ, ঘানি ঘোরানো পরিবারকে ধুলো পায়ে বিদায় দেওয়ার যদি ধম্মে হয় তো দাও, তো আমার গোপালকে আমারে দাও। গোপালকে? বটে বটে, সাধে বলছি আস্পর্ধা, ঈশ্বর অনন্ত গড়াইয়ের নাতিকে তোমার হাতে তুলে দেবে? বেশি দিক বোকো না বলছি, যাবে না না গলা ধাক্কা দিতে হবে? মালতী চোখ মুছে শক্ত হয়ে বলে, অতটা করতে হবে না, গোপালকে একবার চোখের দেখা দেখে যাই। আহ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। গোপাল জানে তার মা মরে গেছে, গায়ের লোকও তাই জানে। এখন হঠাৎ তার মরা মায়ের পেতনি নামিয়ে নাটক করতে বসবো নাকি? তুমি যাবে কি না? ততক্ষণে দু একটি লোক জুটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আর বলো না, কোথা থেকে একটা পাগলি এসে যতই বলছি সরে পড়, নড়ছে না। তাই নাকি? তাই নাকি? এগিয়ে আসে ওরা উৎফুল্লভাবে। আহা, পাগল পাগলি বড় খাসা জিনিস, বিনা খরচে কিছুক্ষণ আমোদ করে নেওয়া যায়, কিন্তু সেই সুযোগ হয় না তাদের। ততক্ষণে মালতী উল্টো পাক খেয়ে হন করে বাসমন্ডির কাছে এগিয়ে যায়। নিকুঞ্জ একটু হেসে বলল, কি হলো, শ্বশুরের ভিটে উপেই গেছে তো? মালতী হাঁপাতে হাতে বলে, হ্যাঁ। নিকুঞ্জ অনাসক্ত গলায় বলে, এক্ষুনি একটা কাঁচা বাজারের ট্রাক ছাড়বে, ড্রাইভারটাকে পটিয়ে রেখেছি, কচু কুমড়ো ঝোড়ার খাঁজে খাঁজে একটু বসতে দেবে। বাজার ট্রাক? খোলা ব্যাপার। নিকুঞ্জ আগে নিজে উঠে পড়ে শির ওঠা কোঠা হাতখানা বাড়িয়ে মালতীর একখানা হাত ধরে হিঁচড়ে ওপরে তুলে নিয়ে একটু খাঁজ দেখিয়ে বলে, বসে পড়। মালতীর মনে পড়ে না লোকটা ওই কেটো হাতখানা দিয়ে একটা মানুষের মাথা ফাটিয়ে বছর 4 জেল খেটে বেরিয়েছে। মালতীর এখন দড়ি কি শাড়ি এও মনে পড়ল না। আসতে বলল, তোমার তালে আর ছুটি হলো নাই? কই আর হলো, আবার একটা বিড়ি ধরালো। চারিদিকে নানা কোলাহল। তার মধ্যেই মালতী আবার একসময় নিঃশ্বাস ফেলে আপন মনে বলে, একদা এই সজনে পোতা থেকে এই 2 মনীষী মনের খেদে বেরিয়ে পড়েছিল, যা আছে ললাটে বলে। আজও আবার সেই ঘটনা, সেই বৃত্তান্ত।